ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এখানে আলোচনা করছি দশম শ্রেণীর একটি চ্যাপ্টার স্নায়ুতন্ত্র নিয়ে। আমরা আগের ভিডিওতে স্নায়ুতন্ত্রের সাধারণ ধারণা, গ্রাহক, উদ্দীপক, কারক এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই ভিডিওর প্রথম অংশে আমরা স্নায়বিক পথ কী এবং এই পথটা সম্পর্কে একটু আলোচনা করব। স্নায়বিক পথ বলতে কী বোঝাচ্ছে? স্নায়বিক পথ হচ্ছে যে পথের মাধ্যমে স্নায়বিক উত্তেজনা পরিবাহিত হয় সেটাকে বলছে স্নায়বিক পথ। অর্থাৎ উদ্দীপনা যে পথের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং সাড়া হিসাবে আমাদের শরীর থেকে বহিঃপ্রকাশ ঘটে, সেই পথটাকে বলা হচ্ছে স্নায়বিক পথ। এখানে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে প্রথমে উদ্দীপনা। প্রথমে গ্রাহক এই উদ্দীপনাটাকে গ্রহণ করছে, তারপরে এই উদ্দীপনাটা বাহকে বা স্নায়ুতন্ত্রের মধ্যে প্রবেশ করছে। এই বাহকের মধ্যে দিয়েই যাওয়ার সময় উদ্দীপনাটা যে রকম উদ্দীপনা হবে সেই অনুযায়ী একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং সেই প্রতিক্রিয়াটা কারকের মধ্যে প্রবেশ করবে। কারক থেকে সেটা সাড়া প্রদানের মাধ্যমে উদ্দীপনাটা অনুসারে প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটবে। এখানে নিচের চিত্রের সাহায্যে আমরা এটাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এখানে একটি পানীয় জলের গ্লাস রাখা রয়েছে। চোখ এই পানীয় জলের গ্লাসটিকে দেখছে, অর্থাৎ পানীয় জলের গ্লাস দেখা এই বিষয়টি হচ্ছে উদ্দীপনা। পানীয় জলের গ্লাস দেখা এই বিষয়টি হচ্ছে এখানে উদ্দীপনা। এই উদ্দীপনাটাকে প্রথম গ্রহণ করছে কে? চোখ। সেই জন্য চোখকে আমরা বলছি গ্রাহক। এই চোখের সাহায্যে গৃহীত উদ্দীপনাটা চোখের মধ্যে থেকে গেলে কিন্তু কোনো কাজ হবে না। এইটাকে গ্রহণ করবে বাহক। বাহক বলতে কি বোঝাচ্ছে? বাহক বা স্নায়ুতন্ত্র। বাহক প্রথমে এটাকে গ্রহণ করবে, তারপর এই বাহকের মাধ্যমে এই উদ্দীপনাটা যাবে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্কে পৌঁছানোর পরে এই উদ্দীপনা অনুসারে একটা প্রতিক্রিয়া বা সাড়া সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে না, এটা একটা পানীয় জলের গ্লাস, এই জলটা আমাদের পান করা উচিত। তার জন্য মস্তিষ্ক আমাদের হাতকে নির্দেশ দেবে যে জলের গ্লাসটি তুলে মুখের সামনে ধরো। তখন মস্তিষ্কের নির্দেশটা আবার পুনরায় দেখো বাহকের মাধ্যমে মস্তিষ্কের নির্দেশটা আমাদের হাতের পেশিতে চলে এলো। আমাদের এই হাতের পেশিতে চলে এলো। হাতের পেশি তখন সংকোচন করবে এবং জলের গ্লাসটি সে ধরবে, আস্তে আস্তে মুখের কাছে নিয়ে গিয়ে জলটি পান করবে। তো এইখানে একটা স্নায়বিক পথের ছবিটা ভালো করে দেখানো হয়েছে। দেখো এখানে উদ্দীপনা, এইটা হচ্ছে উদ্দীপনা, জলের গ্লাস দেখা। গ্রাহক, চোখ হচ্ছে সেই গ্রাহক। বাহক বা স্নায়ুতন্ত্র, এই সমগ্রটাই হচ্ছে এটা একটা পুরোটাই হচ্ছে বাহক বা স্নায়ুতন্ত্র। তারপর হচ্ছে কারক, এই যে কারক, পেশিকে বলা হচ্ছে এখানে কারক। আর সাড়া প্রদান, জলের গ্লাস ধরে সেই জল পান করাটাকে বলছে সাড়া প্রদান। এইখানে বাহকটাকে আমরা কয়েকটি অংশে ভাগ করেছি, যেটা আমরা নিউরনের পরবর্তী অংশে যখন আমরা নিউরনের শ্রেণীবিভাগ করব সেখানে আমরা ভালো করে বুঝব। তো এখানে একটুখানি তোমরা জেনে রাখো যে এই নিউরন হচ্ছে আমাদের বাহক হিসেবে কাজ করছে। নিউরনের মাধ্যমে উদ্দীপনা প্রথমে মস্তিষ্কে যাচ্ছে। মস্তিষ্ক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ এবং পুনরায় সেখান থেকে নির্দেশটা আবার নিউরন বা স্নায়ুকোষের মাধ্যমে কারকে আসছে। এই সম্পর্কে আমরা আলোচনা পরে করব। স্নায়ুতন্ত্রে এই অংশে আমরা স্নায়ুকোষ বা নিউরনের গঠন বোঝার চেষ্টা করি।
এখানে একটি স্নায়ুকোষ বা নিউরনের চিত্র আঁকা রয়েছে। স্নায়ুকোষ বা নিউরন দুটি প্রধান অংশে বিভক্ত। প্রথম অংশের নাম হচ্ছে কোষদেহ, দ্বিতীয় অংশের নাম হচ্ছে প্রবর্ধক। এই কোষদেহটি অপর নাম হচ্ছে নিউরোসাইটন, অর্থাৎ কোষদেহ বা নিউরোসাইটন, আর দ্বিতীয়ত হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধক অংশটি আবার দুটি অংশে বিভক্ত, ডেনড্রন এবং অ্যাক্সন। বেশ, এগুলো সম্পর্কে আসছে। প্রথমে হচ্ছে কোষদেহ বা নিউরোসাইটন। এই কোষদেহ আকারে গোলাকার হতে পারে, তারকাকার হতে পারে, শঙ্কুর মতো আকারেরও হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম আকারে হতে পারে। তো এখানে গোলাকার কোষদেহের চিত্র আঁকা রয়েছে। একটি কোষের মধ্যে যা যা থাকে, স্নায়ু কোষের এই কোষদেহের মধ্যেও কিন্তু সেই সমস্ত উপাদানগুলি থাকে। যেমন একটি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, স্নায়ু কোষদেহের মধ্যেও নিউক্লিয়াস রয়েছে, গলগি বস্তু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম ইত্যাদি নানা রকম উপাদান রয়েছে একটি কোষের মধ্যে যা যা থাকে। তো এই উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব না। কোষদেহের মধ্যে এর ছাড়া আর কি কি থাকে সেটা নিয়ে একটা আলোচনা করা হচ্ছে। প্রথমেই কোষদেহের মধ্যে যে সাইটোপ্লাজমটা থাকছে, অর্থাৎ ধাত্রটা থাকছে, সেইটাকে বলছে নিউরোপ্লাজম। কোষদেহের সাইটোপ্লাজমকে বলছে নিউরোপ্লাজম। এছাড়া এই কোষদেহের মধ্যে থাকছে দানাদার, ছোট ছোট দানার মতো নিজেল দানা, এবং থাকছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিলটা আমরা এখানে চিত্রের মধ্যে দেখাতে পারিনি, কারণ ওটা চিত্রের মধ্যে এরমভাবে দেখা যায় না, ওটা পরে দেখাচ্ছি। তো কোষদেহের মধ্যে অন্যান্য কোষ অঙ্গাণু ছাড়াও নিজেল দানা এবং নিউরোফাইব্রিল নামক আরও দুটি উপাদান থাকে। এই কোষদেহ থেকে ছোট বড় বিভিন্ন প্রবর্ধক বের হয়। প্রবর্ধক বলতে এই যে অংশগুলো কোষদেহ থেকে বেরোচ্ছে, এইগুলোকে বলছে প্রবর্ধক। এই গোলাকার কোষদেহ থেকে যে আঙুলের মতো ছোট বা বড় আকৃতির যে লম্বা লম্বা গঠনগুলো বেরোচ্ছে, সেগুলোকে বলছে প্রবর্ধক। এই প্রবর্ধক দু রকম, প্রথমে বলা হয়েছে একটা হচ্ছে ডেনড্রন এবং অপরটি হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন প্রবর্ধকটি হয় আকারে ছোট এবং অ্যাক্সন প্রবর্ধকটি হয় আকারে বড়। তাহলে স্নায়ুতন্ত্রের মধ্যে কোষদেহ আর প্রবর্ধক দুটি অংশ নিয়ে গঠিত। কোষদেহগুলি আকারে গোলাকার, তারকাকার, নক্ষত্রের মতো আকার বা শঙ্কুর মতো আকারে হতে পারে, এবং প্রবর্ধকগুলি একটি বৃহৎ আকারের হতে পারে, অপরটি ক্ষুদ্র ক্ষুদ্র আকারের হতে পারে। ক্ষুদ্র আকারের এই প্রবর্ধকগুলিকে বলা হচ্ছে ডেনড্রন এবং বৃহৎ আকারের এই প্রবর্ধকগুলিকে বলা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রনের অগ্রভাগ সরু সরু প্রান্তে বিভক্ত হয়েছে, এই শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রনের অগ্রভাগে যে সরু সরু শাখা, সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। আর অ্যাক্সন সাধারণত শাখা প্রশাখা যুক্ত হয় না। অ্যাক্সনের শেষ ভাগটি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়েছে, একে বলা হচ্ছে প্রান্ত বুরুষ। এইখানে এই অংশটি হচ্ছে অ্যাক্সন হিল্ক, অর্থাৎ কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সনের উৎপত্তি ঘটে সেই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিল্ক। অ্যাক্সন অংশটির মাঝে যে ধাত্র থাকে তাকে বলা হচ্ছে অ্যাক্সোপ্লাজম, অর্থাৎ কোষদেহের মাঝে যে ধাত্র থাকে তাকে বলছে নিউরোপ্লাজম, আর অ্যাক্সনের মাঝে যে ধাত্র থাকে তাকে বলছে অ্যাক্সোপ্লাজম। এই অ্যাক্সন অংশটি তিনটি আবরণ দ্বারা আবৃত। সবচেয়ে প্রথমে যে আবরণটি আছে তাকে বলছে অ্যাক্সোলেমা। সবচেয়ে ভিতরের দিকে যে আবরণটি আছে তাকে বলছে অ্যাক্সোলেমা। এরপরে আরেকটি আবরণ থাকছে, এই যে আরেকটি আবরণ থাকছে, এই আবরণটির নাম হচ্ছে মায়েলিন সিদ। এবং সবচেয়ে বাইরের দিকে যে আবরণটি এই গোটা অ্যাকশনকে আবৃত করে রয়েছে তাকে বলছে নিউরিলেমা। অর্থাৎ অ্যাকশন অংশটি তিনটি আবরণ দ্বারা আবৃত। সবচেয়ে ভেতরের দিকে থাকছে অ্যাক্সোলেমা, তারপরে থাকছে মায়েলিন সিদ, তারপরে থাকছে নিউরিলেমা। এই মায়েলিন সিদ আবরণীটি কিন্তু সব জায়গায় সমানভাবে বিন্যস্ত নেই। ভালো করে দেখো,
এই অংশে মাইলিন সিদ রয়েছে, এই অংশে মাইলিন সিদ রয়েছে, এই অংশে মাইলিন সিদ রয়েছে, কিন্তু এইটুকু অংশে মাইলিন সিদ নেই, এইখানেও মাইলিন সিদ নেই। এই মাইলিন সিদ যে অংশে নেই সেই অংশে এই সবচেয়ে বাইরের নিউরোলেমা আবরণীটি দেখো সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত স্থানটাকে বলা হচ্ছে র্যানভিয়ার পর্ব, অর্থাৎ মাইলিন সিদবিহীন নিউরোলেমা এবং অ্যাপসোলেমা দ্বারা আবৃত যে খাঁজের মতো অংশটি দেখা যায় সেটিকে বলা হচ্ছে র্যানভিয়ার পর্ব। এছাড়া এই মাইলিন সিদ এবং নিউরিলেমার মাঝখানে সোয়ান কোষ অবস্থান করে। এইটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ বা নিউরনের একটি সাধারণ গঠনের চিত্র, আদর্শ নিউরনের গঠন। তো এর পরের ভিডিওতে আমরা এই নিউরন সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা এখানে লিখব এবং সেগুলোর সমাধান করব। এইবার স্নায়ুকোষের বা নিউরন সংক্রান্ত কিছু প্রশ্ন এখানে লেখা হয়েছে এবং সেগুলো একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখ, সবচেয়ে শেষের প্রশ্নটা, এটা সবচেয়ে প্রথমে লিখতে হতো আমাকে, আমি শেষে লিখে ফেলেছি। নিউরন বা স্নায়ুকোষ কী, এর কাজ কী? নিউরন কী? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। অর্থাৎ স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্র গঠন হচ্ছে নিউরন এবং সবচেয়ে কার্যগত একক হচ্ছে নিউরন। এর কাজ কি? এর কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা পরিবহন করা, অর্থাৎ গ্রাহক থেকে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সেই স্নায়বিক উদ্দীপনাটা সাড়া বা প্রতিক্রিয়া হিসাবে কারকের কাছে নিয়ে যাবে। ব্যাস, এইখানে আসি। এখানে বলেছে নিউরোপ্লাজম ও এক্সোপ্লাজম কী। আগে চিত্রে আমরা দেখেছি যে কোষদেহের মধ্যে যে সাইটোপ্লাজমীয় ধাত্র থাকে তাকে বলছে নিউরোপ্লাজম এবং অ্যাক্সনের মধ্যে যে সাইটোপ্লাজমীয় ধাত্র থাকে তাকে বলছে এক্সোপ্লাজম, অর্থাৎ ধাত্রগুলোকে বলা হচ্ছে প্লাজম। পরের প্রশ্ন, নিউরন বা স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না কেন? আমি বলেছি যে কোষদেহের মধ্যে সাধারণ কোষের মতো সমস্ত কোষাঙ্গনে প্রায় থাকে, সেই রকমভাবে সেন্ট্রোজোমও এর মধ্যে অবস্থান করে। কিন্তু প্রাণী কোষের সেন্ট্রোজোম, অন্যান্য প্রাণী কোষের সেন্ট্রোজোম সক্রিয় থাকে এবং সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষকে বিভাজনে সাহায্য করা, অর্থাৎ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা, তার ফলে কোষ বিভাজিত হতে পারে। কিন্তু স্নায়ুকোষের বা নিউরনের যে সেন্ট্রোজোম থাকে সেই সেন্ট্রোজোমটা থাকে নিষ্ক্রিয়, অর্থাৎ ওটা সক্রিয় থাকে না, অর্থাৎ ওটা কাজ করার ক্ষমতা থাকে না। যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে সেটি বেমতন্তু গঠন করতে পারবে না, ফলে স্নায়ুকোষ বিভাজিত হতে পারবে না। সুতরাং এখানে বলতে পারি যে স্নায়ুকোষে সেন্ট্রোজোম থাকলেও সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে বলে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। পরের প্রশ্ন, নিজেল দানা কি, এর অবস্থান কোথায়, এর কাজ কি? নিজেল দানা একটু আগে বলেছিলাম যে কোষদেহের মধ্যে কোষের সমস্ত উপাদানগুলির সঙ্গে সঙ্গে অতিরিক্ত কিছু উপাদান থাকে, তার মধ্যে একটি হচ্ছে নিজেল দানা, অপরটি হচ্ছে নিউরোফাইব্রিল। এই নিজেল দানা হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত ছোট ছোট দানাদার গঠন। রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত ছোট ছোট দানাদার গঠন। এরা অবস্থান করে কোথায়? এরা অবস্থান করে কোষদেহের মধ্যে এবং ডেনড্রনের মধ্যে। অবশ্যই এটা মনে রাখতে হবে, নিজেল দানা কেবলমাত্র কোষদেহ এবং ডেনড্রনের মধ্যে অবস্থান করে, অ্যাক্সনের মধ্যে কিন্তু নিজেল দানা থাকে না। এর কাজ কি? কাজ হচ্ছে প্রোটিন উৎপাদন করা। নিজেল দানার কাজ হচ্ছে প্রোটিন উৎপাদন করা। পরবর্তী প্রশ্ন, নিউরোফাইব্রিল কি? নিউরোফাইব্রিল হচ্ছে এই নিউরন বা স্নায়ুকোষের মধ্যে উপস্থিত কিছু সূত্রাকার তন্তুর মতো গঠন। এই সূত্রাকার তন্তুর মতো গঠনগুলো অবস্থান কোথায় করছে? এইটি আবার সমগ্র স্নায়ুকোষ জুড়ে অবস্থান করে, অর্থাৎ কোষদেহ, ডেনড্রন এবং অ্যাক্সেনের মধ্যে এই তিনটি জায়গায় এই নিউরোফাইব্রিল অবস্থান করছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে
স্নায়ুকোষকে সংকোচন করা। পরবর্তী প্রশ্ন, নিউরনে কয় প্রকার প্রবর্ধক দেখা যায় ও কী কী? আমরা আগে চিত্রটি বোঝানোর সময় দেখিয়েছিলাম যে নিউরনে দুই প্রকার প্রবর্ধক দেখা যায়, অর্থাৎ নিউরন থেকে যে উপবৃদ্ধিগুলো বের হচ্ছে সেগুলো কয় প্রকার। নিউরনে দুই প্রকার প্রবর্ধক বা উপবৃদ্ধিগুলি দেখা যায়। এই প্রবর্ধক দুই প্রকারের মধ্যে একটি হচ্ছে যেটি আকারে ক্ষুদ্র, সেটি হচ্ছে ডেনড্রন, আর যেটি আকারে বড় সেটি হচ্ছে অ্যাক্সন। এরপরে হচ্ছে ডেনড্রন ও ডেনড্রাইট কি? ডেনড্রন হচ্ছে নিউরনের কোষদেহ থেকে নির্গত ছোট প্রবর্ধকগুলি হচ্ছে ডেনড্রন, আর ডেনড্রাইট হচ্ছে ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা নির্গত হয় সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এর কাজ কি? এর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। ডেনড্রনের কাজ হচ্ছে, ডেনড্রন এবং ডেনড্রাইটের উভয়েরই কাজ হচ্ছে উদ্দীপনা বা স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করা। স্নায়বিক উদ্দীপনা একটি নিউরন কোথেকে গ্রহণ করতে পারে? দুটি জায়গা থেকে, এক সমস্ত গ্রাহক থেকে, আর দ্বিতীয়ত অন্য বা পূর্ববর্তী নিউরনের অ্যাকশন অংশ থেকে। ঠিক আছে, দুটি জায়গা থেকে, একটি গ্রাহক থেকে এবং দ্বিতীয়টি পূর্ববর্তী নিউরনের অ্যাকশন অংশ থেকে। অ্যাকশন কি? এর কাজ কি? অ্যাকশন হচ্ছে ডেনড্রনের থেকে আকারে বড় কোষদেহ থেকে নির্গত যে বড় আকারের প্রবর্ধকটি থাকে তাকে বলা হচ্ছে অ্যাকশন। এর কাজ কি? এর কাজ হচ্ছে ডেনড্রন যে স্নায়বিক উদ্দীপনাটা গ্রহণ করছে সেই স্নায়বিক উদ্দীপনাটা চলে আসছে অ্যাকশনের মধ্যে, অ্যাকশনের মধ্যে দিয়ে সেই স্নায়বিক উদ্দীপনাটা পরিবাহিত হয়। কোথায় যায়? এই অ্যাকশন স্নায়বিক উদ্দীপনাটাকে কারকে কিংবা পরবর্তী নিউরনের ডেনড্রনে প্রবেশ করাচ্ছে। আরেকবার বলি, অ্যাকশনের কাজ হচ্ছে স্নায়বিক উদ্দীপনাকে পরিবহন করে নিয়ে যায় কারকে কিংবা পরবর্তী নিউরনের ডেনড্রন অংশে। অ্যাকশন হিল্ক বলতে কি বোঝো? চিত্রে দেখানো হয়েছে যে কোষদেহের নিচের অংশ থেকে যে অ্যাকশন বের হচ্ছে সেই কোষদেহ এবং অ্যাকশনের সংযোগস্থলে একটি তন্তুর মতো অংশ দেখতে পাওয়া যায়, কয়েকটি তন্তুর মতো অংশ দেখতে পাওয়া যায়। এই তন্তু দ্বারা গঠিত ওই অংশটাকে বলা হচ্ছে অ্যাকশন হিল্ক। অ্যাকশনের আবরণীগুলি কি কি? অ্যাকশনে তিনটি আবরণী থাকছে। সবচেয়ে ভেতরে থাকছে অ্যাক্সোলেমা, তার উপরে থাকছে মাইলিন সিথ এবং তার উপরে থাকছে নিউরোলেনা। র্যানভিয়ার পর্ব কি? অ্যাকশন বরাবর সর্বত্র র্যানভিয়ার পর্ব গোটাগুটি থাকে না, কিছু কিছু জায়গায় র্যানভিয়ার পর্ব না থাকার জন্য নিউরোলেমা সেখানে সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত স্থানটাকে বলা হচ্ছে র্যানভিয়ার পর্ব। এরপর আসছি, হয়ে গেল সমস্ত প্রশ্নই এখানে মোটামুটি শেষ। তো নিউরন বা স্নায়ুকোষ সম্পর্কিত এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করবে, এগুলো পরীক্ষার সময় আসতে পারে। এই অংশে আমরা দেখিয়েছি যে স্নায়ুতন্ত্রের স্নায়বিক উদ্দীপনা পরিবহনে অ্যাকশন এবং ডেনড্রনের ভূমিকা। স্নায়বিক উদ্দীপনা পরিবহনে ডেনড্রন ও অ্যাকশনের ভূমিকা। এই ছকের মধ্যে দেখো এখানে লেখা রয়েছে যে ডেনড্রন, নিউরনের ডেনড্রন অংশটা স্নায়বিক উদ্দীপনা দুটি জায়গা থেকে গ্রহণ করতে পারে। প্রথম হচ্ছে গ্রাহক থেকে, আর দ্বিতীয় হচ্ছে আগের নিউরনের অ্যাকশন থেকে। দুইটি অংশ থেকে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করতে পারে। আর অ্যাকশন অংশটা
দুইটি জায়গায় স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করতে পারে। প্রথম হচ্ছে কারকে এবং দ্বিতীয় হচ্ছে পরের নিউরনের ডেনড্রনের মধ্যে স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করতে পারে। চিত্রের সাহায্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, এখানে একটি ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ের একটি তলায় পেরেক পড়ার জন্য সে পায়ে ব্যথা অনুভব করে, যার ফলে সে পাটি উপরের দিকে তুলে ফেলে। এই জিনিসটা কীভাবে কাজ করছে? তার পায়ের তলায় যে চামড়া রয়েছে বা ত্বক রয়েছে সেটা হচ্ছে গ্রাহক। যখন পেরেকটি তার পায়ের তলায় বিঁধল, তখন ওই গ্রাহক সেই ব্যথা অনুভূতিটা সঙ্গে সঙ্গে এই অংশে থাকা যে নিউরনের যে ডেনড্রন অংশটা, সেই ডেনড্রন অংশে উদ্দীপনাটাকে পাঠালো। অর্থাৎ নিউরনের ডেনড্রন অংশটা পায়ের ত্বক থেকে বা গ্রাহক থেকে প্রথম উদ্দীপনা গ্রহণ করলো। তাই এখানে লিখেছি যে গ্রাহক থেকে স্নায়বিক উদ্দীপনা গেল ডেনড্রনের মধ্যে। বেশ, ডেনড্রন তাহলে উদ্দীপনা গ্রহণ করতে পারে গ্রাহক থেকে। আর কোথা থেকে করতে পারে দেখছি। এরপর ডেনড্রন এই উদ্দীপনাটাকে পরবর্তী অ্যাকশনের মধ্যে দিয়ে দিল। এই যে সবুজ লম্বা সুতোর মতো গঠন দেখছো, এটা হচ্ছে অ্যাকশন, যেটা ডেনড্রনের কোষদেহের পিছন থেকে শুরু হয়েছে। উদ্দীপনাটাকে অ্যাকশনের মধ্যে দিয়ে পাঠিয়ে দিল কোথায়? এই মেরুদণ্ডের মতো যে গঠনটি তোমরা দেখতে পাচ্ছ, এই মেরুদণ্ডের মধ্যে গঠনের মধ্যে থাকছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে অনুরূপভাবে আরেকটি নিউরন আছে। সেই নিউরনের ডেনড্রন অংশটা এই অ্যাকশন থেকে প্রথমে উদ্দীপনা গ্রহণ করলো এবং সেই নিউরনের অ্যাকশন অংশটা ওই উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনের মধ্যে পাঠালো, পরবর্তী নিউরনের ডেনড্রন অংশে পাঠালো। এই ডেনড্রন অংশ থেকে উদ্দীপনাটা ওই নিউরনের অ্যাকশনে এলো এবং অ্যাকশনের মাধ্যমে সেটা পরিবাহিত হয়ে এলো পেশিকোষে। ফলে পেশিকোষে সংকোচন ঘটলো এবং পাটি উপরের দিকে উঠে এলো। এই অংশের চিত্রটা এখানে একটু ভালো করে করা হয়েছে, বড় করে দেখানো হয়েছে, একটু বোঝো। এখানে আমরা দেখছি যে পেরেক ফুটছে ত্বকের কোষে, ত্বক থেকে অনুভূতি গ্রহণ করছে আমাদের এই ডেনড্রন। তাহলে ডেনড্রন প্রথম গ্রাহক থেকে অনুভূতি গ্রহণ করছে এবং সেই অনুভূতিটাকে, তাহলে ডেনড্রন প্রথম অনুভূতি গ্রহণ করছে গ্রাহক থেকে। আর কোথা থেকে অনুভূতি গ্রহণ করতে পারছে ডেনড্রন? এই অংশের ছবিটা দেখো, বা এই অংশের ছবিটা দেখো, এইটাও একটা ডেনড্রন। এই ডেনড্রনটা এই যে অ্যাকশনের শেষ প্রান্ত, এইখান থেকে অনুভূতিটাকে গ্রহণ করছে। অর্থাৎ ডেনড্রন দুটি জায়গা থেকে অনুভূতি গ্রহণ করতে পারে, এক গ্রাহক থেকে আর দ্বিতীয়ত আগের নিউরনের অ্যাকশন থেকে। এই যে এই ডেনড্রনটা আগের নিউরন হচ্ছে এইটা, এই ডেনড্রনের আগের নিউরন হচ্ছে এইটা, এই অংশ থেকে অনুভূতিটাকে গ্রহণ করতে পারে। বেশ, অনুরূপভাবে তোমরা আরেকটা জিনিস দেখো, অ্যাকশন স্নায়বিক উদ্দীপনা কোথায় পাঠাতে পারে? অ্যাকশন স্নায়বিক উদ্দীপনা প্রথমে পাঠাতে পারে কারকে। দেখো, এই যে অ্যাকশন অংশটা, লম্বা সুতোর মতো অংশটা দেখছো, এই অংশটা বা এইখানে যদি দেখো, এই অংশটা হচ্ছে অ্যাকশন। এটা স্নায়বিক উদ্দীপনা এই সুষুম্না কাণ্ড থেকে নিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায়? পেশিতে। এখানেও তাই, এই গোটাটা হচ্ছে সুষুম্না কাণ্ডের ছবি। এই সুষুম্না কাণ্ড থেকে স্নায়বিক উদ্দীপনাটা অ্যাকশন ডেনড্রন থেকে নিয়ে পাঠিয়ে দিচ্ছে কারকে বা পেশিতে। পেশি মানে কারক। আর অ্যাকশন স্নায়বিক উদ্দীপনা কোথায় পাঠাতে পারে? পরের নিউরনের ডেনড্রনে। অর্থাৎ এইটাও একটা অ্যাকশন। এই অ্যাকশন, এইখান থেকে যে উদ্দীপনাটা এসেছিল, সেই উদ্দীপনাটা পরের নিউরনের এই যে ডেনড্রন অংশ, এইখানে উদ্দীপনা পাঠাতে পারছে। সুতরাং আমরা এখানে দেখলাম যে স্নায়বিক উদ্দীপনা পরিবহনে অ্যাকশন এবং ডেনড্রনের ভূমিকা। এই অংশে আমরা নিউরনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। নিউরন অর্থাৎ স্নায়ুকোষ, যা 3টি শ্রেণীতে বিভক্ত। তার কাজ অনুসারে এটি 3টি শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর যার নাম, সেটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর সহযোগী বা অ্যাডজাস্টর নিউরন। আমরা এখানে জায়গার অভাবে আমি লিখতে পারিনি, সহযোগী বা অ্যাডজাস্টর নিউরন। তৃতীয় আজ্ঞাবহ বা মোটর নিউরন। সংজ্ঞাবহ নিউরন কি? যে নিউরনগুলো গ্রাহক থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা সুষুম্না কাণ্ডে নিয়ে যায়। যে নিউরনগুলো সংজ্ঞা বা চেতনা, ঠিক আছে,
সংজ্ঞা বা চেতনা এই জাতীয় উদ্দীপনাটাকে গ্রহণ করে বয়ে নিয়ে যাচ্ছে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। দেখো এখানে পায়ের তলায় পেরেক ফুটছে, এখানে সেটাই দেখানো হচ্ছে। এই পেরেক ফোটার ফলে যে অনুভূতিটা, সেই অনুভূতি বা উদ্দীপনাটা অর্থাৎ এই সংজ্ঞাটা বা চেতনা বা জ্ঞানটা এটা বহন করে নিয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এটা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সুষুম্নাকাণ্ডে বয়ে নিয়ে যাচ্ছে, এইটাকে বলছি আমরা সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। দ্বিতীয় হচ্ছে, বেশ 2 নম্বর পরে আসছে, 3 নম্বরটা আছে। 3 নম্বরটা হচ্ছে যে নিউরন, আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন, যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাকে পরিবহন করে নিয়ে আসবে কারকে। যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাকে কারকে বহন করে নিয়ে আসে তাকে বলছে আজ্ঞাবহ, অর্থাৎ অর্ডার বা আজ্ঞা। আজ্ঞাটাকে দেবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেবে। সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক, এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক যে অর্ডার বা আজ্ঞাটা দেবে সেটা যারা বহন করবে তাদেরকে আমরা বলবো আজ্ঞাবহ বা মোটর নিউরন। এখানেও তাই, সুষুম্নাকাণ্ডে প্রবেশ করছে, এইটা হচ্ছে এখানে আজ্ঞাবহ নিউরন। সুষুম্নাকাণ্ড থেকে আজ্ঞাটা বহন করে নিয়ে আসছে, এই নিউরনটা নিয়ে আসছে পেশিতে বা কারকে, তাইকে বলছি আমরা আজ্ঞাবহ নিউরন। আর যেটা মাঝে থাকছে সেটা হচ্ছে সহযোগী নিউরন। সহযোগ কথাটার মানে কি? যে যোগাযোগ রক্ষা করছে দুজনের মধ্যে। এই সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ, এই দুটি সবুজ রঙের যে নিউরন এঁকেছি আমি, সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ, এই নিউরনের মধ্যে যে যোগাযোগ রক্ষা করছে তাকে আমরা বলছি সহযোগী নিউরন। বুঝা গেল? তাহলে আমরা 3 প্রকার নিউরন এখানে পেলাম। এখানেও আমরা ভালো করে আরেকবার দেখে নাও, বড় করে চিত্রটা আঁকা রয়েছে। গ্রাহক থেকে ডেনড্রন উদ্দীপনা গ্রহণ করতে পারছে, পরবর্তী নিউরনের আবার ডেনড্রনটা পূর্ববর্তী অ্যাকশন থেকে উদ্দীপনা গ্রহণ করতে পারে। একইভাবে অ্যাকশন কী করছে? উদ্দীপনাটাকে কারকে পাঠাতে পারে, এটা যে অ্যাকশন কারকে পাঠাতে পারে, কিংবা অ্যাকশন আবার কী করছে? এই দেখো, এই অ্যাকশনটা কী করছে? এই উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনের ডেনড্রনে পাঠাতে পারে। অর্থাৎ এই চিত্র থেকে আমরা নিউরনের শ্রেণীবিভাগ এবং অ্যাকশন ও ডেনড্রনের ভূমিকা কী সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আজকে এই লেসনটা অর্থাৎ নিউরন সম্পর্কিত যে ধারণা সেটা এখানে শেষ হলো। এরপরে আমরা স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশে যাব।